আচ্ছা, ধরুন আপনাকে যদি বিলিভ এর স্পেলিং লিখতে বলা হয়, তাহলে আপনি কিভাবে লিখবেন? BELIEVE অথবা BELEIVE। কারণ এটা আমরা প্রায় সবাই জানি যে বিলিভ এর স্পেলিং এমনটাই হয়ে থাকে, কিন্তু সমস্যা বাদে আইই নিয়ে, অর্থাৎ আইই আগে হবে নাকি ইআই আগে হবে, এটা নিয়ে আমাদের কনফিউশন হয়ে থাকে। ইআই রুলটি জানার আগ পর্যন্ত আমারও কিন্তু সমস্যা হতো, বুঝতাম না যে কোথায় ইআই হবে আর কোথায় আইই হবে। আরও একটি এক্সাম্পল দেখা যাক। যেমন আপনাকে যদি বলা হয় কনসিভ লিখতে, তাহলে আপনি কিভাবে লিখবেন? CONCIEVE নাকি CONCEIVE? কি কনফিউশনে পড়ে গেলেন তো? ঠিক তাই, এই কনফিউশন সারা জীবনের জন্য দূর হয়ে যাবে এই ভিডিওটি দেখার পর। আর এটা খুবই সহজ, শুধুমাত্র একটি নিয়ম জানলে হবে, ইআই কোথায় বসে আর আইই কোথায় বসে। এটা ছাড়াও আমাদের আরও কনফিউশন আছে ইংরেজি বানান নিয়ে। যেমন CITY কি পড়বেন? সিটি। আবার CUT, এটাকে তাহলে কি পড়বেন? অবশ্যই কাট। এখন প্রশ্ন হলো, এখানেও সি আছে, ওখানেও সি ছিল, তাহলে কেন এক শব্দে সি কে সয়ের মতো পড়ছেন আর অন্য শব্দে কয়ের মতো পড়ছেন? তো ইংরেজির এমন অনেক জটিল রুলস আছে যেটা নিয়ে ইংরেজির শিক্ষার্থীরা সবসময় সন্দেহের মধ্যে থাকে, ভয়ের মধ্যে থাকে। স্পেলিং ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট টপিক ইন ইংলিশ, আই উড সে। বানান শেখাটাই সবসময় ইংরেজি ভাষার সবচাইতে কঠিন টপিক বা জটিল বিষয়। ইংরেজি নিয়ে এত কনফিউশন হওয়ার কারণ হলো, বাংলা ভাষা বা অন্য যে কোনো ভাষার এক লেটারের প্রনাউন্সিয়েশন একটাই হয়ে থাকে। যেমন আমরা যদি ক লিখি, তাহলে এটা যে কোনো শব্দেই কই থাকবে, কই পড়ব এটাকে। কিন্তু ইংরেজি লেটার সি, এটা কখনো ক উচ্চারিত হয়, আবার কখনো স এর মতো উচ্চারিত হয়। টি, এটা কখনো ট এর মতো উচ্চারিত হয়, আবার কখনো স এর মতো উচ্চারিত হয়, আবার কখনো চ এর মতো উচ্চারিত হয়ে থাকে। আবার জি, এটাও কখনো জ এর মতো উচ্চারিত হয়, আবার কখনো গ এর মতো উচ্চারিত হয়ে থাকে। তার মানে ইংরেজি ভাষাটা কনফিউশনে ভরা। তাই যতটা সম্ভব আজকের ভিডিওতে সেসব কনফিউশন দূর করার চেষ্টা করব। যদি আপনি আপনার ইংলিশ স্পেলিংটাকে ইমপ্রুভ করতে চান, তাহলে আমি বলবো এই ভিডিওটা আপনার জন্যই। হ্যালো গাইজ, আমি রাফি আর তোমরা দেখছো রাফিজ ইংলিশ। তাহলে চলো খুব দ্রুত কিছু গুরুত্বপূর্ণ স্পেলিং রুল শিখে নেওয়া যাক, যা তোমার ইংলিশ স্পেলিং আরও অ্যাডভান্স করে দিবে, বানান ভুল হওয়ার প্রবণতা কমিয়ে দিবে। সবার প্রথমে যেই স্পেলিং রুলটি আছে সেটা হলো ইআই কোথায় বসবে আর আইই কোথায় বসবে। নিয়মটি খুবই সহজ। সি এর পরে মোস্ট অফ দ্য টাইম ইআই বসে। তাহলে আমাদের যদি রিসিভ শব্দটি লিখতে হয়, তাহলে কিভাবে লিখব? RECEIVE এভাবে। কারণ আমরা এইমাত্র নিয়মটি শিখলাম যে সি এর পরে ইআই বসে থাকে। যেমন কনসিভ, CONCEIVE, বানানে সি আছে, তাই সি এর পরে ই আগে আর আই তার পরে বসে, অর্থাৎ সি এর পরে ইআই হবে। ঠিক একই রকমভাবে ডিসিভ, পারসিভ, সিলিং এবং কনসিড বানানেও কিন্তু সি আছে, তাই সি এর পরে ইআই হয়েছে, অর্থাৎ সি এর পরে প্রথমে ই এবং তারপর আই বসে থাকে। এখন দেখা যাক পরবর্তী নিয়মটি, অর্থাৎ কোথায় আইই হবে। এই নিয়মটি মনে রাখাটা আরও সহজ। সি ছাড়া অন্য যে কোনো লেটার থাকলে আই প্রথমে বসে আর তারপরে ই বসে, অর্থাৎ আইই হবে সি না থাকলে। সুতরাং বুঝতেই পারছ নিয়ম দুটি একটি আরেকটির সাথে ভাইস ভার্সা বা বিপরীতমুখী। মনে রাখার সহজ পদ্ধতি হলো শুধু দেখতে হবে এমন স্পেলিংগুলোতে সি লেটারটা আছে কিনা। সি থাকলে ইআই হবে আর সি না থাকলে আইই হবে। যেমন BELIEVE, বিলিভ শব্দটির দিকে লক্ষ্য করো। এই শব্দটিতে সি নেই, তার মানে এল এর পরে আইই হবে, অর্থাৎ আই আগে আর ই পরে বসবে। ঠিক একইভাবে রিলিভ, অ্যাচিভ, ফিল্ড, ফ্রেন্ড, নিস, এই শব্দগুলোতে কোনো বানানেই সি নেই, তাই আইই নিতে হবে।
তার মানে প্রথমে আই তারপরে ই বসবে। আর যদি সি থাকতো তাহলে কি হতো? হ্যাঁ, ই আই নিতাম। তবে এখানে একটি কথা বলে রাখা ভালো, ইংরেজির কোনো রুলসই 100% পারফেক্ট না। এক্সেপশন বা কিছু ব্যতিক্রম থাকবেই। এখানেও কিছু মোস্ট পপুলার এক্সেপশন দিয়ে দিলাম। এই শব্দগুলোতে এই রুলটা ফলোই হয় না। যেমন প্রোটিন, সিজ, উইয়ার্ড, লেজার, ভেইন, ফরফিট, অ্যাটসেট্রা। লক্ষ্য করে দেখো, প্রোটিন স্পেলিংয়ে সি নেই, তবু ইআই হয়েছে। ইনফ্যাক্ট উপরের কোনো উদাহরণেই কিন্তু সি লেটারটি নেই, তবু ইআই হয়েছে। কারণ এরা কোনো নিয়মের মধ্যে পড়ে না, এরা হলো এক্সেপশনাল বা নিয়মের বাইরে। এক্সেপশনগুলোকে তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ এরা কোনো রুলসের মধ্যেই পড়ে না, তাই এদের কিছু করাও যায় না। তো আশা করি প্রথম রুলটা ভালো করে বুঝতে পেরেছ। তাহলে এখন দ্বিতীয় রুলে যাওয়া যাক। দ্বিতীয় রুলটি হলো, যদি কোনো শব্দের শেষে, কোথায়? শব্দের শেষে ফুল যোগ করতে হয়, তাহলে ফুল এর একটি এল বাদ দিয়ে দিতে হবে। যেমন চেয়ার, যদি আমি এই শব্দটির সাথে ফুল FULL ফুল যোগ করি, তাহলে কি করতে হবে? নিয়মটি বলছে ফুল এর একটি এল বাদ দিয়ে দিতে হবে। এখন স্পেলিং কি হবে তাহলে? CHEERFUL, চেয়ারফুল, উইথ সিঙ্গেল এল। ডাবল এল আর থাকবে না, ফুল এর একটি এল বাদ দিয়ে দিতে হবে। নিয়মটি খুবই সহজ। আশা করছি তোমরা সবাই ভালো করে নিয়মটি বুঝতে পেরেছ এবং আর কখনো এই স্পেলিং রুলটি ভুল করবে না। যেমন ধরো, যদি ইউজফুল লিখতে বলা হয়, তাহলে তার স্পেলিংটা কেমন হবে? USEFUL, ইউজফুল। সিঙ্গেল এল বা একটি এল দিয়ে লিখতে হবে, কারণ ইউজ শব্দটির শেষে ফুল যোগ করা হয়েছে। কোনো শব্দের শেষে ফুল যোগ করা হলে একটা এল বাদ দিয়ে দিতে হয়, এটাই হলো নিয়ম। নেক্সট রুলটি হলো, যদি কোনো শব্দ ডাবল এল দিয়ে শেষ হয় এবং তার শেষে কোনো সাফিক্স যোগ করা হয়, অর্থাৎ কোনো অংশ যোগ করা হয়, তাহলে একটি এল বাদ দিয়ে দিতে হবে প্রথম শব্দটি থেকে। যেমন ধরো SKILL, স্কিল, একটি শব্দ যেটি ডাবল এল দিয়ে শেষ হয়েছে, এর শেষে যদি ফুল যোগ করা হয়, তাহলে স্কিল এর একটি এল বাদ দিয়ে দিতে হবে, যা আমরা এইমাত্র শিখলাম। আর ফুল এর নিয়মটি তো আমরা একটু আগেই শিখলাম। তো স্কিলফুল, SKILFUL, এই শব্দটির বানান হয়ে গেল SKILFUL, অর্থাৎ দুটি শব্দ থেকে একটি করে এল বাদ দিয়ে দিতে হবে। আরও কিছু উদাহরণ দেখা যাক। যেমন ALL, অল, এর শেষে মাইটি যোগ করলে অল এর ডাবল এল থেকে একটি এল বাদ দিয়ে দিতে হবে। তো রয়ে গেল ALMIGHTY, অলমাইটি, অর্থাৎ একটি এল বা সিঙ্গেল এল দিয়ে অল রয়ে গেল। ALL, অল, এর শেষে মোস্ট যোগ করলাম, তাই অল এর একটি এল চলে গেল, হয়ে গেল ALMOST, অলমোস্ট। ALL, অল, এর শেষে রেডি যোগ করলাম, তাই অল এর একটি এল বাদ দিয়ে দিলাম, হয়ে গেল অলরেডি। ওয়েল এর সাথে কাম যোগ করলে হয় ওয়েলকাম, তাই ওয়েল এর একটি এল বাদ দিয়ে দিতে হবে। এই ওয়েলকাম বানানটা অনেকেই ভুল করে থাকে ডাবল এল দিয়ে, কারণ নিয়ম হলো যে কোনো শব্দের শেষে ডাবল এল থাকলে তার সাথে কোনো অংশ যোগ করলে দুটি এলের একটি এল বাদ দিয়ে দিতে হয়। ফুলফিল, এই শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত, FULL, ফুল, এবং FILL, ফিল। আমরা জানি ফুল এর একটি এল বাদ দিয়ে দিতে হয়, আর ফিল এর শেষে দুটি এল আছে, তার মানে এখান থেকেও একটি এল বাদ দিয়ে দিতে হবে। তো শব্দটির স্পেলিং হলো FULFIL, অর্থাৎ ফুলফিল। এখন নেক্সট রুলটি দেখা যাক। টি লেটারটিকে কখন টয়ের মতো পড়া হয়, কখন শয়ের মতো পড়া হয়, আবার কখন চয়ের মতো পড়া হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক টি কখন ট এর মতো পড়তে হয়, কখন স এর মতো পড়তে হয়, আর কখন চ এর মতো পড়তে হয়। টি এর রেগুলার বা সাধারণ সাউন্ড হচ্ছে ট, এটা আমরা সবাই জানি। যেমন টু, ট্রু, টাইনি, টন, টাইম, ট্রাভেল, টেক, টন, টুমোরো, অ্যাটসেট্রা।
এগুলোতে টিকে ট এর মতোই পড়া হয়েছে, কারণ টি এর প্রাথমিক বা মূল সাউন্ডই হলো ট। কিন্তু যদি কোনো শব্দের শেষে টি আই ও এন থাকে, টি আই ও ইউ এস থাকে, টি আই এ এল থাকে, টি আই ই এন টি থাকে, এই সেট অফ লেটার্সের সাথে যদি টি থাকে তাহলে ওই টিকে স এর মতো পড়তে হয়। এগুলো হলো টি এর ওয়ার্ড প্যাটার্ন। তাই এই 4টি প্যাটার্ন ভালো করে মুখস্থ করে নাও, সব সময় কাজে লাগবে। টি আই উ এন কে পড়তে হয় শন, টি আই উ ইউএস কে পড়া হয় শাস, টি আই এ এল শিয়াল, টি আই ই এন টি শিয়েন্ট পড়া হয়। যদি আপনাকে পেশেন্ট লিখতে হয় তাহলে দেখবেন শেষে টি আই ই এন টি এই স্পেলিংয়ে লেখা আছে। পি এ টি আই ই এন টি এটাকে আমরা পেশেন্ট পড়ি, পেটিয়েন্ট পড়ি না। কারণ এখানে যে টি আছে সেটা কোন সেট অফ লেটার্সের সাথে আছে? হ্যাঁ, টি আই ই এন টি সেট অফ লেটার্সের সাথে আছে, অর্থাৎ টি এর স্পেসিফিক প্যাটার্নের সাথে আছে। তাই টি এখানে স এর মতো সাউন্ড দিচ্ছে। তো ওয়ার্ডটি হয়ে গেল পি এ টি আই ই এন টি, পেশেন্ট। এখন সংযুক্ত কিছু শব্দ দেখে নেওয়া যাক। কশন, যেমন সি এ ইউ ক টি আই ও এন শন, কশন। মোশন, এম ও মু টি আই ও এন শন, মোশন। নেশন, এন এ নে টি আই ও এন শন, নেশন। মেনশন, এম ই এন মেন টি আই ও এন শন, মেনশন। টিউশন, টি ইউ টিউ টি আই ও এন শন, টিউশন। মোট কথা হলো এটা আপনাকে মুখস্থ করে ফেলতে হবে যে টি আই ও এন উচ্চারণ হবে শন। দেখলেন তো উপরের প্রত্যেকটি শব্দের শেষে টি আই ও এন আছে, তাই শন এর মতো উচ্চারিত হয়েছে শব্দগুলো। ঠিক তেমনি টি আই ও ইউ এস কে শ্বাস এর মতো পড়া হয়। যেমন আপনাকে যদি এমবিশাস লিখতে বলা হয় তাহলে কিভাবে লিখবেন? এ এম এম বি আই বি টি আই ও ইউ এস শাস, এমবিশাস। কশাস, সি এ ইউ ক টি আই ও ইউ এস শাস, কশাস। ফ্র্যাকশাস, এফ আর এ সি ফ্র্যাক টি আই ও ইউ এস শাস, ফ্র্যাকশাস। ফিকটিশাস, এফ আই সি ফিক টি আই টি ও ইউ এস শাস, ফিকটিশাস। মুদ্রা কথা হলো টি আই ও ইউ এস শাস, এটা মুখস্থ করে ফেলতে হবে। টি আই এ এল শিয়াল হয়। যেমন যদি আপনাকে পার্শিয়াল লিখতে বলা হয় তাহলে আপনি পি এ আর পার এটা তো লিখতে পারবেনই। আর যদি টি আই এ এল শিয়াল হয় এটা জেনে থাকেন তাহলে খুব সহজেই লিখতে ফেলতে পারবেন পার্শিয়াল, পি এ আর টি আই এ এল, পার্শিয়াল। তাহলে এই 4টি প্যাটার্ন ভালো করে মুখস্থ করে নাও, আজীবন কাজে লাগবে। টি আই ও এন শন, টি আই ও ইউ এস শাস, টি আই এ এল শল, টি আই ই এন টি শিয়ান। নেক্সট, যদি কোনো শব্দে টি ইউ একসাথে থাকে তাহলে ওই টি কে চ এর মতো পড়তে হবে। যেমন আপনি অ্যাকচুয়াল শব্দটি কিভাবে লিখেন? এসি, এক, টি ইউ এ এল কে আমরা চুয়েল পড়ি, তার মানে এখানে টি কে চ এর মতো পড়া হচ্ছে। তাহলে এটাকে আপনাকে মুখস্থ করে ফেলতে হবে, টি ইউ চ হয়। আরও একটা উদাহরণ দেখা যাক, যেমন নেচার, এর স্পেলিং কি হবে? এন এ টি ইউ আর ই, চার, নেচার। তো এখানেও টি ইউ চ এর মতো উচ্চারিত হলো। এরকম আরও কিছু শব্দ আছে, যেমন ক্যাপচার, পিকচার, মিউচুয়াল, সেঞ্চুরি, ময়েশ্চার, ফার্নিচার, এটসেট্রা। দেখলেন তো উপরের প্রত্যেকটি উদাহরণে কিন্তু টি ইউ একসাথে আছে, তাই চ এর মতো সাউন্ড দিচ্ছে টি। আশা করি এই বিষয়টি ভালো করে বুঝতে পেরেছেন। নেক্সট রুলটি হলো কোন বানানে সি কে স এর মতো পড়া হয় আর কোন বানানে সি কে ক এর মতো পড়া হয়। আমার মনে হয় এই কারণেই অনেকেই সি এর বানান নিয়ে ভুল করে থাকে। তো দেখো, যখন কোনো শব্দের বানানে সি এর পরে ই, আই অথবা ওয়াই আসে, বা কোনো একটা স্পেলিং লিখলাম সেখানে সি এর পরে ই, আই অথবা ওয়াই থাকে, তাহলে সেখানে সি এর উচ্চারণ স এর মতো হয়।
এই নিয়মটির কিছু এক্সেপশনও আছে, কারণ ইংরেজি ভাষার কোনো নিয়মই 100% পারফেক্ট না। এক্সেপশন থাকবেই, তবে বেশিরভাগ সময়ই এমনটাই হবে। যেমন CITY, সিটি, সি এখানে স এর মতো পড়া হয়েছে, কারণ সি এর পরে আই আছে। ঠিক তেমনি CER, স্যার, TAIN, টেন, সার্টেন, সাইকেল, CY, সাই, CLE, কল, সাইকেল। উদাহরণ দুটিতে সি এর পরে ই এবং আই আছে, তাই সি এর উচ্চারণ স এর মতো হয়েছে। আরও কিছু উদাহরণ দেখা যাক, যেমন ব্যালেন্স, সিটিজেন, গ্ল্যান্স, পলিসি, অ্যাডভাইস, এটসেট্রা। প্রত্যেকটি শব্দে সি এর পরে ই, আই এবং ওয়াই আছে, তাই সি এখানে স এর মতো সাউন্ড দিচ্ছে। তাহলে কখন সি কে ক এর মতো পড়তে হয়? যখন সি এর পরে এ, উ, ইউ অথবা কোনো একটি কনসোনেন্ট থাকে, তখন সি এর উচ্চারণ হবে ক এর মতো। কিছু উদাহরণ দেখলে বিষয়টি আরও ভালো করে বুঝতে পারবে। যেমন কার্ভ, CARVE, কার্ভ, কাট, CUT, কাট, ক্লিয়ার, CLEAR, ক্লিয়ার, ফ্যাক্ট, FACT, ফ্যাক্ট, কমন, COMMON, কমন, কিউরিয়াস, CURIOUS, কিউরিয়াস, কানেক্ট, CONNECT, কানেক্ট, কিউট, CUTE, কিউট, কাম, COME, কাম, ক্যান, CAN, ক্যান, কার, CAR, কার। লক্ষ্য করে দেখো, উপরের প্রত্যেকটি উদাহরণে কিন্তু সি এর পরে এ, উ, ইউ বা কোনো একটি কনসোনেন্ট আছে, তাই এখানে সি কিন্তু ক এর মতো উচ্চারিত হয়েছে। এই নিয়মটিরও কিছু এক্সেপশন বা ব্যতিক্রম রয়েছে। যেমন যদি কোনো শব্দের শেষে CIAN, CIAL, CIOUS, CIENT আসে, তাহলে কিন্তু সি এর উচ্চারণ স এর মতোই হয়, যদিও সি এর পরে আই থাকে তবু। এই কথাটা মাথায় রাখতে হবে। আশা করি আজকের এই বানানের 5টি রুল তোমাদের ইংরেজি শিক্ষাটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ইংরেজি শিক্ষার এমন সব ভিডিও পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। লাইক দিয়ে ইয়েস লিখে কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন হলো।